এর আগে আমরা স্থির তড়িতের প্রথম 3টি অধ্যায় পড়েছি। আজকে পড়ব চতুর্থ অধ্যায়, অর্থাৎ ধারকত্ব এবং ধারক সম্পর্কে। চলো তার আগে আমরা একটা উদাহরণ একটু বুঝে নিই। ধারকত্ব ও ধারণ ক্ষমতা সম্পর্কে বোঝার জন্য আমরা প্রথমে একটি উদাহরণ বুঝে নেব। ধরো আমাদের কাছে দুটি পাত্র আছে। একটি পাত্র বড়, যার জল ধারণ ক্ষমতা 25 লিটার, এবং আরেকটি পাত্র যেটি আকারে ছোট, যার জল ধারণ ক্ষমতা 15 লিটার। অর্থাৎ বুঝতে পারছি এই যে দুটি পাত্র রয়েছে তার মধ্যে এই বাম দিকের পাত্রটির ধারকত্ব বেশি এবং ডান দিকের পাত্রটির ধারকত্ব কম। এখন যদি আমাদের কাছে 20 লিটার জল থাকে, তা আমরা এই দুটি পাত্রে ঢালি। দেখো এই পাত্রটিতে যেহেতু মোট 25 লিটার পর্যন্ত জল ধরতে পারে, তাই 20 লিটার জল এতে ঢাললে 20 লিটার জল এতে কিন্তু খুব ভালোভাবে ধরে যাবে। কিন্তু এই পাত্রটিতে যদি আমরা 20 লিটার জল ঢালি, তাহলে কিন্তু 20 লিটার জল এই পাত্রে ধরবে না। এই পাত্রে 15 লিটার জল ধরবে, বাকি 5 লিটার জল কিন্তু ফ্লো হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ আমরা কোনো পাত্রে যে কোনো পরিমাণ জল কিন্তু রাখতে পারি না। একটা সর্বোচ্চ পরিমাণ পর্যন্ত জল সেই পাত্রে ধরতে পারে, বাকি জল কিন্তু সেটা থেকে বেরিয়ে যায়। কোনো পাত্রে সর্বোচ্চ যে পরিমাণ জল ধরে তাকেই আমরা বলবো সেই পাত্রটির ধারকত্ব। ঠিক একই বিষয় ঘটে কিন্তু স্থির তড়িতের ক্ষেত্রে। দেখো স্থির তড়িতের ক্ষেত্রে এখানে বিষয়টি দেখানো রয়েছে। ধরো এটি একটি অন্তরিত পরিবাহী, যাতে সর্বোচ্চ 15 কুলম্ব চার্জ থাকতে পারে বা 15 কুলম্ব আধান এই পরিবাহীটি ধরে রাখতে পারে। এখন এই পরিবাহীটির মধ্যে যদি আমরা 20 কুলম্ব আধান দিই, তাহলে সে কী করবে? সর্বোচ্চ 15 কুলম্ব আধান সে ধরে রাখতে পারবে, বাকি 5 কুলম্ব আধানকে সে কিন্তু ডিসচার্জ করে দেবে। অর্থাৎ প্রত্যেকটি পরিবাহীর মধ্যে আমরা যদি স্থির তড়িৎ বাইরে থেকে দিই, স্থির তড়িৎ আধান বাইরে থেকে দিই, সেই পরিবাহীটি সর্বোচ্চ কতটা আধান ধরে রাখতে পারে তা কিন্তু নির্দিষ্ট। তার চেয়ে বেশি আধান যদি আমরা দিতে চাই, সেই আধানটি পরিবাহীটি ধরে রাখতে পারে না, সে ডিসচার্জ করে দেয়। কোনো পরিবাহী সর্বোচ্চ যতটা আধান ধরে রাখতে পারে সেটিকেই তার ধারকত্ব বলা হয়। এখন আমরা দেখে নেব ধারকত্ব কাকে বলে এবং ধারকত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করে। তা বোঝানোর জন্যে আমি একটি জলের উদাহরণ এখানে দিয়েছি। ধরো এখানে দুটি পাত্র আছে। একটি পাত্রের ধারণ ক্ষমতা 25 লিটার, আরেকটি পাত্রের ধারণ ক্ষমতা 10 লিটার। দেখো যেটি 25 লিটার ধারকত্বের পাত্র, তাতে যদি আমরা 10 লিটার জল দিই, তাতে 10 লিটার জলের দেখো হাইট কম হয়। আবার যে পাত্রটি ছোট, তাতে যদি আমরা 10 লিটার জল ঢালি, তাতে খুব সহজেই দেখবে জলের হাইটটা বেড়ে যায়। অর্থাৎ একই পরিমাণ আধান, জলের পরিমাণটাকে আমরা এখানে আধানের সঙ্গে তুলনা করতে পারি। একই পরিমাণ আধান যদি আমরা দুটো পাত্রে দিই, যে ক্ষেত্রে জলের উচ্চতা কম হয় সেই পাত্রের ধারকত্ব বেশি হয়। বিষয়টি আরেকবার তোমরা কিন্তু খেয়াল করো। যে পাত্রটির ধারকত্ব বেশি সেখানে জলের হাইট কম, একই পরিমাণ, এখানেও 10 লিটার জল, এখানেও 10 লিটার জল। আর যে পাত্রের ধারণ ক্ষমতা কম সেখানে দেখো জলের হাইট বেশি। এর আগের অধ্যায়ে আমরা পড়েছি জলের উপরিতলের উচ্চতাকে আমরা বিভবের সঙ্গে তুলনা করতে পারি। অর্থাৎ যে পরিবাহীর ধারকত্ব বেশি তার বিভব কম হয়, আর যে পরিবাহীর ধারকত্ব কম তার বিভব বেশি হয়। অর্থাৎ ধারকত্বের সঙ্গে বিভবের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি C সমানুপাতিক 1/v। আবার যদি ধারণ ক্ষমতার সঙ্গে আমরা আধানের কি সম্পর্ক তা নির্ণয় করি, দেখো এই পাত্রটির ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ এতে বেশি পরিমাণ জল ধরতে পারে। এই পাত্রটির ধারণ ক্ষমতা কম, এতে কম পরিমাণ জল ধরে। অর্থাৎ ধারকত্বের সঙ্গে আধানের পরিমাণের সরল সম্পর্ক, অর্থাৎ C সমানুপাতিক Q। যে পরিবাহীর ধারণ ক্ষমতা বেশি তাতে বেশি আধান ধরে, আবার যে পরিবাহীর ধারণ ক্ষমতা বেশি তার বিভব কম হয়। অর্থাৎ C সমানুপাতিক Q এবং C সমানুপাতিক 1/v। এই দুটি সূত্রকে যদি যৌগিক ভেদ অনুসারে আমরা মিলিয়ে দিই, আমরা পাবো C সমানুপাতিক Q/v। এখানে সমানুপাতিক ধ্রুবকটা এক্সপেরিমেন্ট করে দেখা গেছে 1 হয়, অর্থাৎ C = Q/v হয়। এটিই হলো কিন্তু এই অধ্যায়ের মূল সূত্র। এখানে তোমরা মনে রাখবে আমরা যে জলের উদাহরণটা দিচ্ছি সেখানে এই পাত্রে যেটা জল ধারণ ক্ষমতা সেটা পরিবাহীর ক্ষেত্রে হবে ধারকত্ব, পাত্রে থাকা জলের পরিমাণ সেটিকে আমরা ধরতে পারি
পরিবাহীতে থাকা আধানের পরিমাণ, জলের উপরিতলের উচ্চতাকে আমরা ধরতে পারি পরিবাহীর বিভব। এইভাবে আমরা জলপূর্ণ পাত্রের সঙ্গে তুলনা করে ধারকত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারি। আজকের অধ্যায় থেকে আমাদের আজকের প্রথম প্রশ্ন, পরিবাহীর ধারকত্ব কাকে বলে? ইহা নির্ণয়ের গাণিতিক সমীকরণটি লেখো এবং এটি কী ধরনের রাশি? চলো এর উত্তর কী হবে আমরা বই থেকে বুঝে নিই। দেখো, আমরা চলে এলাম বইয়ের 4.1 সেকশানে। ধারকত্ব নির্ণয়ের মূল সূত্র হলো এই 2 নম্বর সমীকরণটি। এই সমীকরণটি তোমরা বইতে কিন্তু দাগ দিয়ে দাও যে সি সমান হচ্ছে কিউ বাই ভি, যেখানে সি হচ্ছে পরিবাহীর ধারকত্ব, কিউ হচ্ছে পরিবাহীর আধানের পরিমাণ এবং ভি হচ্ছে পরিবাহীর বিভব। সুতরাং ধারকত্ব নির্ণয়ের এই অধ্যায়ের মূল সমীকরণ বা মাদার যে ফর্মুলাটি রয়েছে এই অধ্যায়ের, সেটি হলো সি ইকুয়ালস টু কিউ বাই ভি। এটিকে তোমরা খুব ভালো করে মুখস্থ করে নেবে। এরপর আমরা করব যে ধারকত্ব কাকে বলে। দেখো, ধারকত্ব কাকে বলে তা কিন্তু আমরা সি সমান কিউ বাই ভি এই ফর্মুলা থেকেই আমরা পাবো। এই ফর্মুলাতে যদি আমরা ভি সমান 1 লিখি, এই ফর্মুলাতে যদি আমরা ভি সমান 1 লিখি এবং সি সমান আমরা কিউ লিখি, তাহলে আমরা পাবো যে ভি সমান যদি আমরা 1 ধরি তাহলে সি সমান এই ফর্মুলাতে কিউ হয়। অর্থাৎ কোনো পরিবাহীর একক বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। অর্থাৎ ধারকত্বের সংজ্ঞা আমরা করব এখান থেকে এখান পর্যন্ত। তাহলে এখনও পর্যন্ত আমরা করলাম এই সূত্রটি আমরা করলাম, যে সূত্র থেকে ধারকত্বের মান আমরা পাবো সি সমান কিউ বাই ভি, এবং ধারকত্ব কাকে বলে তার সংজ্ঞা আমরা এখানে পেলাম ভি সমান 1 বসালে সি সমান কিউ। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। এই সংজ্ঞাটি তোমরা কিন্তু এখান থেকে করে নেবে। আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, ধারকত্ব কিন্তু একটি স্কেলার রাশি। এর আগে আমরা পড়েছিলাম যে ইলেকট্রিক ফিল্ড হলো ভেক্টর রাশি, বিভব বা পোটেনশিয়াল হলো স্কেলার রাশি, আবার ধারকত্বও কিন্তু একটি স্কেলার রাশি। এরপর আমরা দেখব আজকের দ্বিতীয় প্রশ্নটির উত্তর কী হয়। সিজিএস ও এসআই পদ্ধতিতে ধারকত্বের এককগুলি লেখো এবং তাদের সংজ্ঞা লেখো। চলো এর উত্তরটি আমরা বই থেকে বুঝে নিই। এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো ফ্যারাড। একে আমরা ক্যাপিটাল এফ লেটার দ্বারা লিখি। সায়েন্টিস্টের নাম অনুসারে এই এককটি এসেছে বলে ক্যাপিটাল লেটার দ্বারা একে দেখানো হয়। অর্থাৎ খেয়াল রাখবে এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো ফ্যারাড, এটি বইতে দাগ দেবে। অপরদিকে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হলো ইএসইউ ধারকত্ব। তোমরা জানো সিজিএস পদ্ধতিতে সমস্ত কিছুর এককে আমরা ইএসইউ লিখি। তাহলে ধারকত্বের সিজিএস পদ্ধতিতে একক হলো 1 ইএসইউ ধারকত্ব। অথবা আমরা জানি প্রচলিত একটি মত হলো যে এসআই পদ্ধতিতে যে একক রয়েছে কোনো রাশির, তার আগে যদি আমরা স্ট্যাট যোগ করি তাহলে সেটি সিজিএস পদ্ধতিতে ওই রাশিটির একক হয়। যেহেতু এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো ফ্যারাড, তাই সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক আমরা স্ট্যাট ফ্যারাডও লিখি। তাহলে তোমরা এই দুটি বিষয় বইতে একটু দাগ দিয়ে নাও। এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হলো ফ্যারাড এবং সিজিএস পদ্ধতিতে ধারকত্বের একক হলো স্ট্যাট ফ্যারাড। এবার আমরা করব 1 ফ্যারাড ধারকত্ব কাকে বলে। সেটি কিন্তু আমাদের এই যে ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলা থেকেই কিন্তু সেটি আমরা ডিরাইভ করব। 1 ফ্যারাড ধারকত্ব কাকে বলে। যখন আমরা 1 ফ্যারাড ধারকত্বের সংজ্ঞা করব তখন আমরা ভি সমান ধরে নেব 1 ভোল্ট আর কিউ সমান আমরা ধরে নেব 1 কুলম্ব। এটি যদি আমরা ধরে নিই তাহলে সি সমান হবে আমাদের 1 ফ্যারাড। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে ভি সমান 1 ভোল্ট, কিউ সমান 1 কুলম্ব ধরে নিই তাহলে সি সমান 1 ফ্যারাড হয়। এটিকে যদি আমরা ভাষায় প্রকাশ করি তাহলে 1 ফ্যারাডের সংজ্ঞা আমরা পাবো। আমরা দেখে নিই বইতে কী সংজ্ঞা করা হয়েছে। দেখো বইতে সংজ্ঞাটি এখানে লেখা রয়েছে, এই জায়গা থেকে তোমরা লিখবে কোনো পরিবাহীকে 1 কুলম্ব আধান দিলে যদি সেটির বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে সেই পরিবাহীর ধারকত্বকে বলা হয় 1 ফ্যারাড। এটি হবে 1 ফ্যারাডের সংজ্ঞা। কিভাবে এলো দেখো এখানে দেখানো রয়েছে কিভাবে এলো। তাহলে 1 ফ্যারাডের সংজ্ঞা এখান থেকে এখান পর্যন্ত হবে। চলো আমরা দেখে নিই 1 ইএসইউ বা 1 স্ট্যাট ফ্যারাড কাকে বলে। ঠিক এটি যেমনভাবে হলো তার অনুরূপ হবে। দেখো এখানে 1 ইএসইউ ধারকত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো পরিবাহীকে যদি আমরা 1 ইএসইউ আধান দিই এবং তার ফলে যদি তার 1 ইএসইউ বিভব বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্ব আমরা বলবো 1 ইএসইউ। তাহলে এখান থেকে এই পর্যন্ত তোমরা সংজ্ঞা লিখবে 1 ইএসইউ ধারকত্ব কাকে বলে। এরপর আজকে আমরা
আজকের 3 নম্বর প্রশ্নটির উত্তর বুঝে নেব। 1 মাইক্রোফ্যারাড এবং 1 পিকোফ্যারাড সমান কত ফ্যারাড লেখো। আসলে 1 ফ্যারাড কিন্তু খুব বড় ইউনিট, তাই ফ্যারাড ইউনিটটি ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ব্যবহারিক ক্ষেত্রে মাইক্রোফ্যারাড বা পিকোফ্যারাড ইউজ করা হয়। দেখো এখানে দেখানো রয়েছে 1 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডকে আমরা লিখি এরকম মিউ এফ অক্ষর দ্বারা। 1 মাইক্রোফ্যারাড হচ্ছে 10⁻⁻6 ফ্যারাড। এটি কিন্তু তোমরা মনে রেখে দেবে, অঙ্কে দেখবে বিভিন্ন জায়গায় মাইক্রোফ্যারাড ইউনিট ইউজ করা হচ্ছে। তাহলে 1 মাইক্রোফ্যারাড সমান হবে 10⁻⁻6 ফ্যারাড। যে কোনো ইউনিটেরই 10⁻⁻6 এই অর্ডারকে কিন্তু মাইক্রো বলা হয়। আবার 1 পিকোফ্যারাড, 1 পিকোফ্যারাডকে আমরা লিখি এরকম পিএফ অক্ষর দ্বারা। 1 পিকোফ্যারাড সমান 10⁻12 ফ্যারাড। এই দুটি বিষয় কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা দেখে নেব আজকের চতুর্থ প্রশ্ন, ধারকত্বে সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নের কিছুটা ট্রেন্ড বর্তমানে উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে যে স্থিরতড়িতের অধ্যায়গুলিতে বিভিন্ন এককের সিজিএস এবং এসআই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলা হচ্ছে। চলো এর উত্তরটি আমরা দেখে নিই। ফ্যারাড এবং ইএসইউর মধ্যে সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা কিন্তু এই সূত্রটি ব্যবহার করব, সি সমান কিউ/ভি। এখানে সি এর পরিবর্তে আমরা 1 ফ্যারাড ইউজ করব, কিউটা হবে 1 কুলম, ভি হবে 1 ভোল্ট। তারপর কুলম এবং ভোল্টকে আমরা সিজিএসে নিয়ে যাব, তাহলেই কিন্তু আমরা 1 ফ্যারাড সমান কত ইএসইউ তার নির্ণয় করতে পারবো। দেখো উক্ত সম্পর্কটি অর্থাৎ সি ইকুয়ালস টু কিউ/ভি, এই সম্পর্কে দেখো আমরা এসআই পদ্ধতিতে প্রথমে ভ্যালু বসলাম। সি এর পরিবর্তে বসলাম 1 ফ্যারাড, কিউ এর পরিবর্তে লিখেছি 1 কুলম, ভি এর পরিবর্তে লিখেছি 1 ভোল্ট। এরপর এদেরকে কনভার্ট করলাম সিজিএসে। আমরা জানি 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ তড়িতাধান, এটি আমাদের আগের অধ্যায়ে হয়েছে। আবার 1 ভোল্ট সমান জানি 1/300 ইএসইউ বিভব প্রভেদ, এটিও আমাদের আগের অধ্যায়ে হয়েছে। এটাকে সিম্পলিফিকেশান করলাম, করে আমরা পেলাম 9 × 10⁻11 ইএসইউ ধারকত্ব বা এত স্ট্যাট ফ্যারাড। তাহলে যদি আমাদের বলা হয় 1 ফ্যারাড সমান কত ইএসইউ ধারকত্ব, আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা উত্তর করব, যেখানে এই সূত্রটি কিন্তু ব্যবহার করা হলো। আজকের পরের প্রশ্ন, ধারকত্বের মাত্রা নির্ণয় করো। দেখো ধারকত্বের মাত্রা এখানে নির্ণয় করে দেখানো রয়েছে। যে কোনো রাশির মাত্রা আমরা সেই রাশির যেটা গঠনমূলক সমীকরণ, সেই গঠনমূলক সমীকরণ থেকে কিন্তু আমরা মাত্রা নির্ণয় করি। দেখো এই অধ্যায়ে ধারকত্বের মেন সূত্র কিন্তু এটা, সি সমান হচ্ছে কিউ/ভি। তো এই সূত্র থেকেই আমরা কিন্তু নির্ণয় করব ধারকত্বের মাত্রা। দেখো সি সমান কিউ/ভি, সি সমান যদি কিউ/ভি হয়, এখানে ভি এর মাত্রা নির্ণয় করার জন্য আমরা দেখো আগের অধ্যায়ে আমরা পড়েছিলাম যে ডব্লু ইকুয়ালস টু কিউ/ভি, এটা আমরা পড়েছিলাম ডব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। ডব্লু সমান যদি কিউ/ভি হয় তাহলে ভি সমান আমরা লিখতে পারি ডব্লু/কিউ। তাহলে ফর্মুলাতে ভিকে রিপ্লেস করলাম ডব্লু/কিউ দিয়ে, তাহলে এটি হয়ে গেল কিউ²/ডব্লু। তাহলে সি এর মাত্রা সমান আমরা লিখতে পারি কিউ² মাত্রা বাই ডব্লুর মাত্রা। কিউ কি, কিউ হলো আধান, তার মাত্রা আমরা জানি আইটি, স্কোয়ার আছে বলে দেখো I²T² হয়ে গেল। ডব্লু তার মাত্রা আমরা জানি ডব্লু সমান কি হয়, ডব্লু সমান এফএস হয়, এফ ইন্টু এস, 11 আমরা পড়েছি। এফ এর মাত্রা mL/T²-2, এস এর মাত্রা হচ্ছে এল, গুণ করে আমরা পাই ডব্লুর মাত্রা আমরা পাই mL²T²-2। তাহলে এটি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা ধারকত্বের মাত্রা পাবো m⁻⁻1 L⁻², T⁴ I²। তাহলে এইভাবে কিন্তু ধারকত্বের মাত্রা নির্ণয় করতে বললে এখান থেকে এখান পর্যন্ত আমাদের করতে হবে। আজকে আমাদের পরের প্রশ্ন, ধারকত্বের মান সর্বদা ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়। চলো তার উত্তরটি বইয়েতে দেখে নিই। এটি তোমরা মনে রেখে দেবে, ধারকত্ব কিন্তু সর্বদা ধনাত্মক রাশি হয়। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর আগে দেখেছি বিভব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ইলেকট্রিক ফিল্ডের মান থাকে, সেটি ভেক্টর রাশি, তার দিক হয়। এখানে ধারকত্ব একটি স্কেলার রাশি এবং এর মান কিন্তু সর্বদা ধনাত্মক। এটি কিন্তু বইতে তোমরা একটু দাগ দিয়ে নাও। এরপর আজকের পরের প্রশ্ন আমাদের, পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এটি কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি কিন্তু বারবার দেখা গেছে যে উচ্চ মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটি বারবার এসেছে, কোনো পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি বইয়েতে উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বিষয়টি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটি কিন্তু খুব ভালো করে তোমরা প্রস্তুত করে রাখবে।
এই প্রশ্নটির উত্তর রয়েছে বইতে কিন্তু 4.1.2 এই সেকশানে, বিভিন্ন বিষয়ের ওপর ধারকত্বের নির্ভরতা এখানে। আমরা জানি যে সি সমান কিউ বাই ভি হয়, এই ফর্মুলাটি আজকে আমরা প্রথম থেকেই পড়ছি, অর্থাৎ ধারকত্ব বিভবের সঙ্গে ব্যস্তানুপাতিক, সি সমানুপাতিক 1/v। তাহলে কোনোভাবে যদি পরিবাহীর বিভব আমরা কমাতে পারি তাহলে পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে। আমরা দেখে নিই পরিবাহীর বিভব আমরা কীভাবে কমাতে পারি। দেখো, পরিবাহীর ধারকত্ব এই বিষয়গুলির উপর নির্ভর করে, এই তিনটি বিষয়ের ওপর, এই তিনটি পয়েন্ট হবে এই প্রশ্নটির উত্তর যখন তোমরা লিখবে। পরিবাহীর ধারকত্বের মান পরিবাহীর তলের ক্ষেত্রফল বা আকৃতি, পরিবাহীর তলের ক্ষেত্রফল বা আকৃতি যদি বৃদ্ধি পায় তাহলে বিভব হ্রাস পাবে, সেক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পাবে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি, পারিপার্শ্বিক মাধ্যম যদি বায়ু অপেক্ষা অন্য কোনো মাধ্যম আমরা নিই তাহলে বিভব হ্রাস পায়, ফলে ধারকত্ব বৃদ্ধি পায়। আবার 3 নম্বর পয়েন্ট, অন্যান্য পরিবাহীর উপস্থিতি, বিশেষ করে যদি কোনো ভূ সংলগ্ন অর্থাৎ গ্রাউন্ডেড কোনো পরিবাহী থাকে, আশেপাশে যদি অন্য কোনো পরিবাহী থাকে তার ফলে যে মূল পরিবাহীটি থাকবে তার বিভব হ্রাস পাবে, ফলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এই তিনটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। ধারকত্বের মান কী বিষয়ের ওপর নির্ভর করে? পরিবাহীর তলের ক্ষেত্রফল বা আকৃতি, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি এবং অন্যান্য পরিবাহীর উপস্থিতি। এবং ওই যে পয়েন্টগুলি তোমরা এখন লিখলে যে পরিবাহীর তলের ক্ষেত্রফল বা আকৃতি 1 নম্বর পয়েন্ট, তার সঙ্গে এই বিষয়টি যোগ করতে হবে, ক্ষেত্রফল যত বৃদ্ধি পায় পরিবাহীর বিভব তত কমে, ফলে ধারকত্ব বাড়ে। অর্থাৎ 1 নম্বর যে পয়েন্টটি আমরা উপরে লিখলাম তার সঙ্গে কিন্তু এটি যোগ করে নিতে হবে। একইভাবে 2 নম্বর পয়েন্টের সঙ্গেও কিন্তু তার ব্যাখ্যা লিখতে হবে। 2 নম্বর পয়েন্টের সঙ্গে এই ব্যাখ্যাটিকে তোমরা লিখে দেবে, পরিবাহীর চারিদিকে বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম আমরা রাখি তাহলে পরিবাহীর ধারকত্ব বেড়ে যায়। আর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত বেশি হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তার মান যত বেশি হয়, ধারকত্ব তত বেশি হয়। এটি কিন্তু যে 2 নম্বর পয়েন্টটি তোমরা লিখলে তার সঙ্গে এটি কিন্তু তোমরা যুক্ত করে দেবে। 3 নম্বর পয়েন্ট যেটি তোমরা লিখলে যে অন্যান্য পরিবাহীর উপস্থিতি, তার সঙ্গে কিন্তু এই পয়েন্টটি তোমাদের যুক্ত করে দিতে হবে যে কোনো পরিবাহীর ধারকত্বের মান পরিবেশে উপস্থিত অন্যান্য পরিবাহীর উপর নির্ভরশীল। পরীক্ষাধীন আহিত পরিবাহীর কাছে অন্য কোনো পরিবাহী থাকলে, বিশেষ করে ওই পরিবাহীটি ভূ সংলগ্ন হলে পরিবাহীর ধারকত্ব খুব বৃদ্ধি পায়। তাহলে পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর কীভাবে নির্ভর করে বললে এই 3টি পয়েন্ট কিন্তু তোমাদের লিখতে হবে। এই 3টি পয়েন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিকের জন্য। এরপর আজকে আমাদের পরের প্রশ্ন, পরিবাহী গোলকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। একটি গোলক যদি নিই তার ধারকত্ব কী হবে তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, এই প্রশ্নটির উত্তর করে দেওয়া আছে বইয়ের 4.1.3 সেকশানে, পরিবাহী গোলকের ধারকত্ব এই জায়গাটিতে। এটি খুবই সহজ, একদমই সহজ। ধরো একটি পরিবাহী নিলাম আমরা, যার ব্যাসার্ধ আর এবং তাতে আধান আছে কিউ পরিমাণ। আমরা এর আগের অধ্যায়ে পড়েছি একটি পরিবাহী গোলকের বিভব, বারবার বলছি এটি কিন্তু আমরা আগের অধ্যায়ে পড়েছি, একটি পরিবাহী গোলকের বিভব ভি সমান হয় 1/4πε0 ইন্টু কিউ বাই আর। এটি আমরা আগের অধ্যায় থেকে নিলাম। তাহলে ওই পরিবাহী গোলকটির ধারকত্ব কত হবে? আমরা ধারকত্ব নির্ণয়ের এই সূত্রটি আজকে প্রথম থেকেই করছি, সি সমান কিউ বাই ভি। এই ভি এর মানটি দেখো এখানে বসিয়ে দিলাম। ভি এর মান যদি এখানে বসিয়ে দিই, দেখো এই কিউ এর সঙ্গে এই কিউ কাটাকাটি হবে, পড়ে থাকবে 4πε0 ইন্টু আর। তাহলে এটিই হলো এসআই পদ্ধতিতে কোনো পরিবাহী গোলকের ধারকত্ব। তাহলে একটি পরিবাহী গোলক যদি আমরা নিই যার ব্যাসার্ধ আর, এসআই পদ্ধতিতে তার ধারকত্ব হবে 4πε0 ইন্টু আর। এবার দেখে নিই সিজিএস পদ্ধতিতে গোলীয় ধারক বা গোলকের ধারকত্ব কত হবে। সিজিএস পদ্ধতিতে জানি 4πε0 এই ফ্যাক্টরটি থাকে না। তাহলে এসআই পদ্ধতিতে আমরা যে ভ্যালুটি পেলাম সেখানে ε0কে যদি 1/4π দিয়ে আমরা প্রতিস্থাপিত করে দিই বা রিপ্লেস করে দিই তাহলে আমরা পাবো সি ইকুয়ালস টু আর। তাহলে এটি হলো সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব। তাহলে সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব হবে তার ব্যাসার্ধের সঙ্গে সমান, আর এসআই পদ্ধতিতে হবে 4πε0 ইন্টু আর। এই বিষয়টি একটু তোমরা মনে রাখবে। এরপর আজকে আমাদের শেষ প্রশ্নটির উত্তর দেখে নেব। একটি আহিত পরিবাহীর স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। এটিও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটি বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিকে কিন্তু বারবার এসেছে। চলো এর উত্তরটি আমরা একটু দেখে নিই। 4.2 এই সেকশানে কিন্তু এই প্রশ্নটির উত্তর রয়েছে, আহিত পরিবাহীর স্থিতিশক্তি বা কোনো ধারকের স্থিতিশক্তি কত হয় সেটি এখানে নির্ণয় করে রাখা হয়েছে। কোনো পরিবাহীকে যখন আমরা আধান দিই, তোমরা জানো
অসীম দূরত্ব থেকে আধানকে যখন কোনো পরিবাহীর মধ্যে আমরা নিয়ে আসি তখন আমাদের কিছু কাজ করতে হয়, সেই কাজটিই কিন্তু স্থিতিশক্তি হিসেবে ওই পরিবাহীর মধ্যে জমা হয়। এখন আহিত পরিবাহীর স্থিতিশক্তি নির্ণয়ের দুটি প্রসেস রয়েছে। বইয়ের এই সেকশানে গণনাটি করে দেওয়া রয়েছে ক্লাসিক্যাল মেথডে, যেটি প্রমাণ করতে গেলে এই বড় লেখাটি তোমাদের লিখতে হবে। তার পরিবর্তে যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে করি তাহলে এই ক্যালকুলেশনটা অনেক ছোট হয়। এই গণনাটি আমরা সেই জন্য ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। দেখো এখানে এই ফর্মুলাটি কোনো পরিবাহীতে সঞ্চিত স্থিতিশক্তির এই গণনাটি ক্যালকুলেশনের সাহায্যে দেখানো রয়েছে। আমরা এখান থেকে শুরু করব। আমরা ধরলাম কোনো এক সময়ে পরিবাহীতে আহিত যখন আমরা তাকে করছি সেই সময়ে তার আধান হলো কিউ এবং তার বিভব হলো ভি। এখানে মনে রাখতে হবে পরিবাহীটিকে আমরা ক্রমশ আধান দিতে থাকছি, ফলে তার আধান ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে। আধান পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল বলে আধানটিকে আমরা স্মল লেটারে লিখলাম। আবার পরিবাহীর বিভবও ক্রমশ বৃদ্ধি পাবে, ফলে সেটিও পরিবর্তনশীল, তাই বিভবকেও আমরা স্মল লেটারে লিখলাম। কিন্তু আমরা জানি পরিবাহীর ধারকত্ব সেটি তার গঠনের উপর নির্ভর করে। ধারকত্ব একটি ধ্রুবক রাশি, তাই দেখো সিকে এখানে ক্যাপিটালে লিখেছি। তাহলে কিউ এবং ভি এর মধ্যে সম্পর্ক হলো কিউ সমান সিভি, যেখানে সিটি হলো ধারকটির ধারকত্ব। এবার ইন্টিগ্রেশনের যেমন কনসেপ্ট তোমরা এর আগে দেখেছো যে একটা ক্ষুদ্র চার্জকে আমরা অসীম থেকে নিয়ে এলাম, তাহলে কোনো এক মুহূর্তে ওই পরিবাহীটিতে চার্জ আছে কিউ এবং তার বিভব হলো ভি। এই অবস্থায় পরিবাহীটিকে যদি আমরা ডিকিউ চার্জ নিয়ে আসি তাহলে ভি বিভবের বিকর্ষণের জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজের পরিমাণ হবে কিন্তু ডিডব্লিউ। এই ডিডব্লিউ সমান আমরা লিখতে পারি ভি ইন্টু ডিকিউ। কী করে লিখলাম? আমরা আগের অধ্যায়ে করেছি যে ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ হয়, সেই সূত্রটি আমরা এখানে কাজে লাগালাম। এখানে ক্ষুদ্র কার্য কিউ এর পরিবর্তে ক্ষুদ্র চার্জ হলো ডিকিউ, ডব্লিউর পরিবর্তে ক্ষুদ্র কার্য হলো ডিডব্লিউ। তাহলে ডিডব্লিউ সমান ভি ইন্টু ডিকিউ। ভি সমান কী হবে? কিউ বাই সি। ভি সমান কিউ বাই সি, একটু আগে যে আমরা সূত্রটি করলাম সেখান থেকে আমরা লিখলাম ভি সমান কিউ বাই সি। তাহলে আমরা পেলাম ডিডব্লিউ সমান কিউ বাই সি ইন্টু ডিকিউ। এটি কি? এটি হলো ক্ষুদ্র কার্য ডিকিউ, ক্ষুদ্র কার্য ডিডব্লিউ, যেটি ডিকিউ চার্জকে নিয়ে আসতে আমাদের করতে হয়েছে। তাহলে মোট কার্য কত হবে? মোট কার্য ডব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন ডিডব্লিউ। ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু কিউ। কেন 0 টু কিউ হলো? কারণ একদম প্রথমে পরিবাহীর চার্জ ছিল 0 এবং একদম শেষে পরিবাহীর চার্জ হচ্ছে ক্যাপিটাল কিউ, তাই ইন্টিগ্রেশনের লিমিট হলো 0 টু কিউ। কিউ বাই সি ডিকিউ, কিউ বাই সি ডিকিউ এর ইন্টিগ্রেশন যদি আমরা করি জানি কিউ স্কোয়ার বাই 2 হবে। এই লিমিটটি আমরা বসিয়ে দিলাম, পেলাম হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে কোনো পরিবাহীতে সঞ্চিত শক্তি বা পরিবাহীর স্থিতিশক্তি সেটি হলো হাফ কিউ স্কোয়ার বাই সি। এটি আমাদের মনে রাখতে হবে। পরিবাহীর এই সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তিকে আমরা তিনটি ফর্মে লিখতে পারি। আমরা হাফ কিউ স্কোয়ার বাই সি লিখতে পারি, অথবা হাফ সি ভি স্কোয়ার লিখতে পারি, অথবা হাফ কিউ ভি। এই তিনটি ফর্মে লেখা যায়। তার মধ্যে এই সেকেন্ড ফর্মই কিন্তু সবচেয়ে পপুলার, হাফ সি ভি স্কোয়ার। অর্থাৎ কোনো সি ধারকত্বের পরিবাহীতে সঞ্চিত স্থিতিশক্তি রূপে আমরা লিখি হাফ সি ভি স্কোয়ার। এখন এই রূপটি থেকে এই রূপটি কীভাবে পাবো? এই তিনটি কিন্তু সেম, বিভিন্ন রূপে শুধু লেখা। দেখো এটি আমরা এইমাত্র প্রমাণ করলাম, হাফ কিউ স্কোয়ার বাই সি। আমরা তো আজকে প্রথম থেকেই ফর্মুলা পড়ছি সি সমান কিউ বাই ভি। এটি আমরা প্রথম থেকেই আজকে পড়ছি, সি সমান কিউ বাই ভি। এখন এখানে যদি কিউ এর মানটি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা কিউ সমান লিখতে পারি, কিউ সমান আমরা লিখতে পারি কি, কোনাকুনি দেখো গুণ হবে, কিউ সমান লিখতে পারি সি ইন্টু ভি। এখন এই কিউ এর জায়গায় যদি সিভি বসিয়ে দিই দেখো হয়ে যাবে সি স্কোয়ার ভি স্কোয়ার, নিচে একটি সি কাটা যাবে, আমরা এটি পেয়ে যাব, হাফ সি ভি স্কোয়ার পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাটিতে যদি কিউ সমান সিভি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এই সেকেন্ড রূপটি পাবো। এখন আমরা দেখি এই প্রথম রূপটি থেকে এই তৃতীয় রূপটি কী করে পাবো। দেখো আমরা প্রমাণ করেছিলাম ডব্লিউ সমান হাফ কিউ স্কোয়ার বাই সি। এখন যদি এখানে আমরা জানি ফর্মুলাটা আমাদের যেটা ছিল সি সমান ছিল আমাদের কিউ বাই ভি। এখন এই সি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, সি এর জায়গায় সি সমান কিউ বাই ভি, দেখো কিউ এর সঙ্গে একটা কিউ কাটাকাটি হবে, এই কিউ এর সঙ্গে ভিটা উপরে চলে আসবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হাফ কিউ ভি। এইভাবে সঞ্চিত শক্তির রাশিমালা যখন আমরা নির্ণয় করব এই তিনটি ফর্মের যে কোনোটি আমরা নির্ণয় করতে পারি। তার মধ্যে আমরা মনে রাখবো এই দ্বিতীয় ফর্মটি কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত, আমাদের এটিই কিন্তু প্রমাণ করতে দেয়।
তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা আজকে যে আমরা পড়লাম এগুলো তোমরা একটি খাতায় কিন্তু খুব সুন্দর করে প্রশ্ন উত্তরের আকারে লিখে ফেলো। আজকে এই পর্যন্তই থাক। টাটা।